ওপেন হচ্ছে। আর জঙ্গলি গোচালা, বিশেষ করে আমার খুব ভালো লেগেছিল থানসিং টপটা, অনেকে থানসিং টপ ওঠে, আমি বলছি গোচালার থেকে আমি এগিয়ে যাবো। কারণ গোচালাতে কি হচ্ছে, গোচা পিকটা অনেকটা কেটে দিচ্ছে, আপনি কাঞ্চনজঙ্ঘার অনেকটা কাছে চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু গোচার পিকটা কাঞ্চনজঙ্ঘাকে অনেকটা কেটে দেয়। থানসিং এ কি হচ্ছে, লামুনের ঠিক আগে, ওটা আমাকে লোকাল একজন এই বললো যে দাদা অনেকে যায় না, এই একটা টপ আছে, এটাই ওখানে অনেকটা স্পিড উঠতে হবে। অসাধারণ টপটাতে সকালে মানে উঠলাম হাজার বছর করে, মানে পুরো কাঞ্চনজঙ্ঘার যে পিকটা একদম মানে পুরো বেয়ার আর কি, মানে ওটা বেস্ট স্পট যাকে জঙ্গলি অনেক কিছু জঙ্গলি মানে থানসিং টপ সামথিং এলস, থানসিং টপ অসাধারণ। যাই হোক, সে একটা অন্য দিক, সবাই ট্রেকিং হয়তো করবেন। এই করে এই দিকটা হলো। এবার পেলিং হিপাতা, যেটা আমি লিখেছিলাম, হিবারমিও, এগুলো সব এক একটা স্পট। হিপাতালে ওনার যে হোম, সেটা খুব সুন্দর জায়গা, লোক এক একজন দেখেছি 3 রাত্রি 4 রাত্রি করে পর্যন্ত দেখেছি, কোনো গাড়ির শব্দ নেই, খুব কম গাড়ি আসে এবং পাখি নিরিবিলি, তার মধ্যে ওই যে স্লিপিং বুদ্ধা যেটাকে বলে, পুরো কটেজ থেকে আপনি দেখতে পাচ্ছেন পুরো কাঞ্চনজঙ্ঘা এবং পুরো রেঞ্জটা, এত চমৎকার পরিবেশ। রিসেন্টলি উনি ছেড়ে দিতে বাধ্য হলেন, শুনলাম ওই ইন্টারনাল ঝামেলা যা হয়, প্লিজ বেশি দিন হয়ে গেলে ওনার ভিতরে সমস্যা। হিপাতাল, তার পাশে আপনার রিঞ্চেনপং মনাস্ট্রি আছে, কালু ইত্যাদি এইসব জায়গা। আরেকটা আমি লিখেছিলাম, সেটা রিসেন্টলি ঠিক মতো তারা এ করতে পারলো না, স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে সেটা কিন্তু দারুণ, সেটা হচ্ছে সামাটা। এই যে সমস্ত দেখুন, এই যে নতুন যে জায়গাগুলো বললাম, এগুলো সবই কিন্তু আমি ভ্রমণে লিখেছিলাম, তার বহু পরবর্তীকালে আনন্দবাজারে লিখেছিলাম, এই সময় লিখেছিলাম, সমস্ত জায়গাতেই নতুন জায়গাগুলো কোথাও না কোথাও আমি লিখেছি। উত্তরে তো লিখেছি, উত্তরে তো তার আগে জোর পেলিংয়ে যদি কেউ যায় বা রাবাংলাতে, তাহলে ঘন্টা 6 একটা জার্নি করে যায়। এইবার সেই জার্নিটাকে যদি কেউ অতক্ষণ বাড়াতে না চায়, মাঝখানে কেটে দিতে চায়, স্ট্র্যাটেজিক লোকেশন হচ্ছে সামাটা। ওই রাস্তাতে জোরথাং বলে না না আমি বলছি বিষয়টা। এইবার জোরথাং বলে যে জায়গাটা, যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পয়েন্ট, যেটা কার স্ট্যান্ডও আছে, সেখান থেকে জোরথাং থেকে খুব কাছে 8-7 কিলোমিটার, একটা হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে যেতে হয়, মালপত্র ওদের বললে নিয়ে যায়, পুরো রঙ্গিত নদীর ধারে। সামাটা, SAMATA, সামারকান্দ হচ্ছে উজবেকিস্তানে, সেটা সামাটা। এইবারে সেইটা অসাধারণ, মানে ওদের কটেজে বসে নিচে পুরো রঙ্গিতের যে বয়ে যাওয়াটা, নিচেও নামা যায় নদীর ধারে, সেটা তখন সেই সময় যে চালাচ্ছিল সে আমাকে নিয়ে গিয়েছিল, অসাধারণ জায়গাটা। এবং এখানে থেকে পরের দিন ইজিলি পেলিং বা রাবাংলায় যাওয়া যেতে পারে। এটার অদ্ভুত ব্যাপার কি, যেখানে গাড়ি নামাবে সেই জায়গাটার নাম হচ্ছে রোহতাং, হ্যাঙ্গিং ব্রিজের উপরে, সেটা পড়ছে পশ্চিম সিকিমে। আর হ্যাঙ্গিং ব্রিজে দুলতে যখন আপনি মালপত্র ওরাই বয়ে দেবে, যখন আপনি ওপরে যাচ্ছেন সেটা কিন্তু দক্ষিণ সিকিম, ওখান থেকে আবার নামচি চলে যাওয়া যায় খুব কাছে সামাটা। সালামথাং বলে একটা জায়গার কথা লিখেছিলাম, সেটাও হোমস্টে দারুণ, মানে এখান থেকে যে খুব ভালো একটা মার্কেটাতে শ্রমিক তা নয়, কিন্তু সেই হোমস্টে সমস্ত ধরনের অর্গানিক খাবার, এবং ওদের বিশেষত্বই তাই। রিসেন্টলি আবার সেখানে গিয়েছিলাম আমি ফর দ্য সেকেন্ড টাইম। সালামথাং, হ্যাঁ, এগুলো পরে করতে হবে, কারণ তারা তো ওয়ার্ডগুলো সমস্যা পাবে। সালামথাং হোমস্টের নামটা এই মুহূর্তে, সেটা পরে আমি বলে দেবো। সালামথাং, সেখানে ওই অর্গানিক সমস্ত যত খাবার খাচ্ছেন সব ওদের নিজেদের এতে করা, অর্গানিক নিরিবিলি। এবং ওখানে আমি লাস্ট টাইম গিয়ে দেখলাম অনেক ওই ল্যাপটপ নিয়ে এসছে, তারা ওদের অফিসের কাজে 7-8 দিন থেকে ওইখানে কাজকর্ম করছে। এইগুলো যে এত সুন্দর এক একটা ডেস্টিনেশন, যে মানুষের থাকতেই ভালো লাগবে। এবং এগুলো কিন্তু এই নতুন জায়গা বলেই, গ্যাংটকে কিন্তু আপনি সেই আনন্দ পাবেন না, পেলিংও হয়তো সেই আনন্দ পাবেন না, কিন্তু সেই আনন্দ, সেই ট্র্যাঙ্কুইলিটির মধ্যে যে প্রকৃতির যে অনাবিল সৌন্দর্য,
সেটা দেখতে গেলে এইসব অচেনা জায়গাগুলো হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। সে আপনি দেশের যেখানেই যান না, হ্যাঁ, এখানে আপনাকে ওই পরিবেশের যে কলুষটা, কারণ আমরা যাচ্ছি এমন একটা জায়গা থেকে যেখানে আমাদের সবটাই কলুষিত, আমাদের পরিবেশ কলুষিত, আমাদের মন কলুষিত। সেই জায়গাটা থেকে আমরা খানিকটা উদ্ধার পাওয়ার জন্য যাচ্ছি। এবার উদ্ধার পেতে গিয়েও যদি আমরা সেই কংক্রিটের মধ্যেই থেকে যাই, তাহলে উদ্ধারটা হলো বলে। এইখানে এই জায়গাগুলোর বিউটি, যেগুলো আমি চেষ্টা করে গেছি দিনের পর দিন, বলতে গেলে যুগের পর যুগ ধরে, আমার টেনিওর থেকে 2টো যুগ তো কেটেই গেছে লেখালেখিতে, এই নতুন ডেস্টিনেশনগুলোকে তুলে আনা। প্রায় ধরুন 30 বছরের আমার টেনিওর লেখালেখি, 2টো যুগের বেশি। সেখানে আমি অত্যন্ত সব বরাবর আমি চেষ্টা করে গেছিলাম, যাতে করে প্রচলিত জায়গার বাইরে, আপনারা যারা পড়েছেন আপনারা জানেন, আমার সবসময় চেষ্টা থেকেছে এই নতুন জায়গাগুলো তুলে আনা। এবং তারা এক একটার মধ্যে এখন যথেষ্ট জনপ্রিয়। এগুলো দেখলেও ভালো লাগে, তাদের যখন শুনি যে তাদের একটা শ্রীবৃদ্ধি হয়েছে, বা সেখানে প্রচুর টুরিস্টের অ্যাসপেক্টে, বোধ অ্যাসপেক্ট, টুরিস্ট কি আনন্দ পাচ্ছে এবং তাদের ওখানেও তাদের রুটি রুজির একটা জীবিকা নির্বাহের তখন একটা আনন্দ কাজ করে। হ্যাঁ, এটাই বড় প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা আমি পাটেনাগি লিখলাম, গোটা দেশের মধ্যে এভারেস্ট সবচাইতে গাড়িতে কাছে দেখা যায়, যেটার জায়গা আমি প্রথম খোঁজ দিলাম, এবং এটা একটা সেন্সেশন হতে পারে, যেটা ভ্রমণে গত আগস্ট মাসে বেরোলো। এটা কিন্তু একটা সেন্সেশন হয়ে যাবে ও আগামী ভবিষ্যতে পুরো নর্থ ইস্টের ট্যুরিজম প্যাটার্ন চেঞ্জ হয়ে যেতে পারে। যদি আমি খুব ভুল না হই, তার কারণ আর কিছুই না, সবাই তো চাইবে। এবার এভারেস্টকে আমি কাছের থেকে বলা মানে এই নয় যে আমি বলছি যে এভারেস্টের বেস ক্যাম্পে কালাপাত্তার থেকে যায়, তা বলছি। কিন্তু গাড়িতে গোটা ভারতবর্ষ এবং নেপালে, ইনক্লুডিং নেপাল, নাগারকোট থেকে শুরু করে সমস্ত দামান, এখানকার যে সান্দাকফু, ফালুট, আল, সব জায়গা থেকে কম্পেয়ার করে বলছি, গাড়িতে এভারেস্ট রিলেটিভলি, আবার আমি শব্দটার উপর জোর দিচ্ছি, রিলেটিভলি সবচাইতে কাছে। এবং সেই ছবিও আমি দিয়েছি, আপনারা ছবি দেখো বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি। শুধু গাড়িতে এই যাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু একটা মারাত্মক জায়গায় চলে যাবে। এখনো অবধি সেখানে থাকার কোনো জায়গা নেই, টেন্টে থাকতে হয়, কিন্তু আগামী দিনে ট্যুরিজম একটা বিরাট জায়গায় চলে যাবে। তো এইভাবে এক একটা জায়গা ডেভেলপ করে এবং সেই জায়গাতে মানুষজন। তো যাই হোক, আজকের আমরা ওই প্রসঙ্গ, আমরা সিকিম কেন্দ্রিকই থাকি এবং মোটামুটি অনেকক্ষণ আমাদের তো আলোচনা হলোই। এইবারে জানতে চাইব যে আপনাদের কোনো কোয়েরি আছে কিনা, বা কিছু বক্তব্য আছে। হ্যাঁ, আমি গত সপ্তাহে শিখেছিলাম। আচ্ছা, তো এখন কিন্তু 6টা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। পাকিয়াও একটা আলাদা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা একটা আলাদা ডিস্ট্রিক্ট। এক্স্যাক্টলি, আমার ওটা খেয়াল ছিল না। পাকিয়াও আর সোরেং দুটো আলাদা ডিস্ট্রিক্ট। ঠিক। আচ্ছা, সোরেং। এবং ওখানে ওটা রিসেন্টলি একটা ফেস্টিভ্যালও করেছে। ঠিক ঠিক। একটা জায়গা আমি সিকিমে 2 বছর তো পোস্টিং ছিলাম, আমি একটা জায়গা খুব রেগুলারলি যেতে, খুব কাছে আমাদের গ্যাংটক থেকে, সেটা হচ্ছে পাঁচসাঙ্গা জায়গাটা হচ্ছে পাঁচতাঙ্গা এবং গৈরিগাঁও, এরা পাশাপাশি। ওখানে আমি গেছি এবং সেটা আমি ভ্রমণে দেখেছি। আমার খুব ভালো লাগতো এই জায়গাটা, খুব সুন্দর নিরিবিলি জায়গা। আমি গাড়ি নিয়ে ওখানে এক ভদ্রলোক খুব সুন্দর এবং ভালো মানের হোমস্টে বানিয়েছেন। এখন ওটার নাম হচ্ছে পাঁচতাঙ্গা। ওটাও আমি ভ্রমণে লিখেছি। এইগুলো ভ্রমণ রিডাররা জানে, মানে যারা নিয়মিত ভ্রমণ পড়েন তারা ওইগুলো রেখে দেয়। এই যে কথাটা বলছিলাম, বলতে বলতে অন্যদিকে চলে গেলাম, মানে এগুলোই আমাদের প্রাপ্তি। সেটা হচ্ছে যে 2016 সালে আমি যখন সেকেন্ড টাইম হিপাতালে গেলাম, তার আগে তো হিপাতাল নিয়ে লিখেছি তারও আগে, তখন আমাকে প্রদীপবাবু বললেন যে সন্দীপবাবু, এখানে ডাক্তারদের একটা গ্রুপ এসছে, NRS মেডিকেল কলেজের একটা বড় গ্রুপ, তারা এসছে, এবার ফ্যামিলি নিয়ে এসছে, তারা আপনার লেখাও পড়েছে বা সেই লেখা পড়ে হিপাতাল তারা এসছেন, আমি আপনার কথা বলেছি, তারা খুব ইন্টারেস্টেড, আপনার সঙ্গে আলাপ করার জন্য। তাহলে নিশ্চয়ই ভয় নয়, মানে খুবই ভালো। সন্ধ্যেবেলা ওদের সঙ্গে মানে আলাপ করানো। তখন আমাকে যেটা বলছেন, এটা আমি কেন বলছি পয়েন্টটা, যে ভ্রমণ পিপাসু বাঙালি, এই বিষয়টা যে আমাদের কি ভালো লাগার,
সেটা এইরকম হাজার ঘন্টা উদাহরণ দিয়ে বোঝানো যায়। এগুলো এক একটা মানে কি বলবো, একটা অসাধারণ একটা মানে অসাধারণ স্মৃতি বলবো, অসাধারণ ঘটনা বলবো, মানে এগুলো ভাবতেও ভালো লাগে। এগুলো মানুষ এইভাবে ব্যাপারটাকে লালন করে। দেখুন অনেক অনেক বাইরের লোকেরাই তো ট্রাভেলিং বলুন বা আমাদের বাঙালি জাতের মধ্যে হয়তো অনেকে আছে এই বেকার পয়সা করি খরচা করে কি হবে, অনেকে হয়তো বলে কি আছে এগুলো বেকার পয়সা, তার থেকে এফডি ফেফডিগুলো করলে তো কাজে দেবে, চিকিৎসা খরচা অনেক দূর চলে গেছে সব। তো তা সত্ত্বেও বহু লোক এমনও জানি যে তারা ঠিক মতো সেগুলো করুক বা না করুক, বছরে একবার তারা ফ্যামিলি নিয়ে বেড়াতে যাবে না। এবং এক একজনের মধ্যে তো ঘোরা লোক আছে, তারা 4-5 বারের কমে, উনি যেটা বলছিলেন যে 4 বার হয়ে গেল। এই যে ভ্রমণ পিপাসু বাঙালি, এই নেচারটা বলার জন্যই আমি কথাটা বলছি। উনি আমাকে 2016-তে দাঁড়িয়ে বলছেন যে সন্দীপন বাবু, আপনার ওই সিকিমের সিল্ক রুট নিয়ে লেখাটা আমরা তো তখন যেতে পারিনি, কিন্তু আমরা এই মাস 6 আগে ঘুরে এলাম, আর সেই আপনার বইটা প্রচ্ছদখানি আমরা রেখে দিয়েছি। আমি তখন ভাবছি যে এটা হয়তো একটু বাড়িয়ে চড়িয়ে বলা বা এরকম কিছু একটা ব্যাপার। উনি তখন আমাকে প্রচ্ছদের ছবিটা যেটার কথা বললাম বলে দিলেন, যে ওই যে ছবিটা বেরিয়েছিল না যে একটা নীল রঙের গাড়ি এঁকে, তখন আমি বুঝলাম যে না বাজে কথা বলছি। ভাবুন টেনাসিটির ব্যাপারটা, যে 2011 সালের বইটা রেখে দিয়েছে, ফেলে দেয়নি। এবং এগুলো যে বিভিন্ন জায়গায় তারা রেখে দেয়, এমন লোক আছে যে তারা একদম 90 সাল থেকে সমস্ত ভ্রমণ রেখে দিচ্ছে, ফেলে না, পেপার ফেলে দিচ্ছে, কিন্তু প্রাণে ধরে ফেলা যায়। আমি নিজেও তার মধ্যে একজন, আমি ফেলতে পারি। এইবারে সেই 2011 সালে তারা বাঁচত ডাক্তার সবাই, এক একজন বড় ডাক্তার মেডিকেল কলেজের এরাডেসের, তারা ওই সংখ্যাটা রেখে দিয়েছে যে যখন পারবো যাবো। 2016-তে 5 বছর পরে তারা ওই আর্টিকেলটা সঙ্গে রেখেছে এবং ঘুরে যাচ্ছেন, সেটা জানাচ্ছেন আমাকে। এই জানানোটা তাদের ক্ষেত্রে আনন্দ, এবং যুগপথ যাকে জানাচ্ছে তার পক্ষে আনন্দ। আচ্ছা, ওখানে থেকে একটু উঠে একটা জায়গা না, ভার্সে না, আপনি ওখানে ওখানে ভার্সে গেছেন, ওই ওখানে থেকে একটু অন্যদিকে একটা জায়গা তো আপনি দেখেছিলেন কিনা? ওখানে নতুন একটা জায়গা হচ্ছে, সবাই তো ভার্সে যাওয়ার সময় ওখানে থাকে, কিন্তু ওখানে থেকে একটু কোথাও উঠে গিয়ে একটা নতুন জায়গা, ধরুন ওটা বলছি, ওটা যখন ওখানে আগে দিলে না 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 না, ওখান থেকে একটা ওই একটা রাস্তা ঠিকই বলেছে না, সেটা আমি লিখি কেউ একজন বলেছেন একটা নতুন জায়গা হচ্ছে, সবাই ওখানে থেকে ওখানে আসার আগে, ওখানে আসার আগে না, আমার ওইটা নিয়ে লেখা বেরোয়নি। ওটা নতুন ধরনের একটা জায়গা, মানে তখন ধরুন 21 সালে আবার হচ্ছে না, আমি ওখানে গেছি 10 সালে। কিন্তু সম্ভবত ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা অতটা ক্লিয়ার নয়, যেটা ভার্সে থেকে আপনি দেখতে পাচ্ছেন। ভার্সে থেকে অসাধারণ একটা ব্যাপার। এই যে হিপাতালের কথা বললাম, হিপাতালে যে রোডোডেন্ড্রন, যে এই রোডোডেন্ড্রন বলছি, ভার্সের যদি এক্সট্রা পয়েন্ট দেখতে হয়, যেমন ইউএস আমদান, সেখানে পার হেড 350 অ্যাড হবে। আবার যদি উল্টো দিকে ব্রিজ পেরিয়ে কাটাও যেতে হয়, সেখানেও 350 টাকা অ্যাড হবে। সিমিলারলি যদি আপনি গুরুদম্বারের দিকে যান, তাহলে ওইখানে থাঙ্গু থেকে আপনি যদি কালাপাত্রের দিকে যান, চোপ্তা ভ্যালি হয়ে, ওখানেও 350 টাকা, এই যেরকম এক্সট্রা, আদারওয়াইজ এরকম ব্যাপার। এখানে প্যাকেজের ক্ষেত্রে ব্যাপারটা ওরা বেঁধে ফেলে চলে যায়, নিজেরা যাওয়া যায় না এমনটা বলবো না, কিন্তু বিট ডিফিকাল্ট। এখন কিন্তু ওরা একদম ম্যান্ডেটরি ব্যাপার আপাতত, এরপরে চেঞ্জ হবে কিনা জানি না। 1 নাইট 2 ডেজ ব্যাপারটা এখন আর চলছে না। ইউমথাং খোলা এখন এই মুহূর্তে গুরুদম্বার বন্ধ। 2 নাইট 3 ডেজ ইউমথাং, বাচুং এবং ইউমথাং। এরপরে মে মাসে যদি খুলে যায় গুরুদম্বার, তাহলে 3 নাইট 4 ডেজের প্যাকেজ হবে। এই মোটামুটি ব্যাপারটা দাঁড়িয়ে। 10 জন সামনে 2 জন, 4 আপনি একটা জিনিস করতে পারবেন, আগে যে সিটটা আছে এক্সট্রা পয়সা দিয়ে, হ্যাঁ, ওটাকে করে দিতে পারেন। যখনই গেছি ওইটা করছি, ওইটাই বলছি, ওই সিটটা 3 জন গেলে 4 জনের পয়সা দিয়ে নিয়ে নেওয়া, তাহলে কমফোর্ট ব্যাপারটা খানিকটা পাবে। আর এটা তো রেটটা জানেনি, অনেক সময় ভ্যারি করে, যে সাঙ্গু নাতুলার রেট কোনো ঠিক নেই। কখনো অক্সিজেনে 1000 টাকা নিচ্ছে, কখনো 1500 টাকা নিচ্ছে, কোনো ঠিক নেই। হ্যাঁ বল। আপনি যে ইনক্লুসিভ হবে এভরিথিং, মানে আপনার প্রজন্মের মধ্যে ভ্রমণ একটা খুব আকর্ষণীয় সবকিছুই পুরো করে এখন কোনো পঠন পাঠনের মধ্যে ইন্টার্নশিপ অফার
আমি একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত না করা তাদের কাছে আচ্ছা আমি একটু ওনার প্রশ্নটা একটু শুনি। তাদের কাছে নতুন প্রজন্ম যেহেতু এইটার ব্যাপারে খুব আকর্ষণীয়, তাদের কাছে হয়তো ভ্রমণের সংখ্যা পাওয়া যাবে না, ভ্রমণের তথ্যটা তারা আপনার নাম শুনেছে, আপনার লেখা পড়েছে। আমার মনে হয় আপনাকে আবার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে কোনো প্রকাশনা সংস্থা থেকে সিকিমের বা বিভিন্ন জায়গার অবৃত অঞ্চলগুলো যেগুলো নতুন করে উঠে আসছে সেইটা ওই আকারে প্রকাশ করলে সেই কালেকশনটা কয়েকটা পেয়েছি। হ্যাঁ, আমার প্রকাশনা সংস্থা থেকে আপাতত 3টে বই বেরিয়েছে। একটা হচ্ছে লাদাখের ওপর, একটা কাশ্মীরের ওপর, আর একটা হচ্ছে বিদেশ ভ্রমণ। সিকিমের ওপর অনেকদিন ধরে ইচ্ছা, কারণ তারা জানেন সিকিম নিয়ে আমার বহু কাজ, কিন্তু সেটা বিভিন্ন কারণে হয়ে উঠছে না, যদিও সেটার কাজ অনেকটা এগিয়ে আছে। সেটা হয়তো নিশ্চয়ই নেক্সট বুক ফেয়ার বা তার আগে হয়তো। আর একটা জিনিস হচ্ছে বর্তমান সময় যেটা ভাবে না, পরিবেশ একটা বড়, পরিবেশ নিয়ে কাজ করা বা পরিবেশকে রক্ষা করা বা পরিবেশ ধ্বংস করা। এই যে সিকিমে ব্যাপক হারে অজানা পথগুলো উঠে আসছে এবং পুলিশ যাবে বললেন ব্যবসায়িক শ্রীবৃদ্ধি করার জন্য যেভাবে হোমস্টে বা ইয়ে করা হচ্ছে, ভবিষ্যতে সিকিম কি উত্তরাখণ্ডের রূপ দেবে না? হিমালয়ের জায়গাকে বন্ধ রাখাই ভালো, কষ্ট করে যেতে পারবে তাদের পক্ষেই ওই ভ্রমণগুলো থাকা উচিত। না, এটা কিছুদিন আগে আমাকে ফেসবুকে একটা পোস্টিংয়ে, এখন তো আবার ট্রেনও চালু করেছে, ফেসবুক পোস্টিংয়ে আমাকে একজন লিখেছিলেন যে আপনি অচেনা জায়গাগুলোর খোঁজটা কেন দেন। আমাকে সরাসরি উনি অ্যাকিউজ করলেন, এটা আগেও আপনি কেন এই অচেনা জায়গাগুলোর খোঁজ দেন, এতে করে তো সেই জায়গাগুলোতে লোকে যাচ্ছে, সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে ইন দ্য সেন্স ওই পরিবেশের ব্যাপারটা বলছে। আমি তখন একটা নাতি দীর্ঘ একটা উত্তর দিলাম। প্রথমত হচ্ছে যে আজকালকার জগতে যেখানে স্যাটেলাইট থেকে, স্যাটেলাইট ভিশনে আপনার বাড়ির উঠোন এবং সেখানে গামছা মেলা আছে না জামা মেলা আছে সেটা পর্যন্ত ছবি তুলে দেওয়া যাচ্ছে, বাড়ির চৌহদ্দির ছবি উঠে যাচ্ছে। এই যে আমাদের মাঝে মধ্যে বিভিন্ন ব্রিজে বলে না ছবি তুলবেন না, এটা আজ থেকে 50 বছর আগের নিয়ম বা ব্রিটিশ আমলে, ওটা এখন আর এক্সিস্ট করে না। কারণ বাড়ির বাগান পর্যন্ত উঠে আসছে যেখানে স্যাটেলাইটে, সেখানে কোনো কিছুই লুকোনো নেই। আজকালকার জগতে কোনো লুকোনোর চেষ্টা করাটাই ঠিক নয়। এই যে উনি কথাটা বলেছিলেন ফেসবুকে, উনি ওনার একটা অন্য জায়গা থেকে, এবার বিষয়টা হচ্ছে ওই অ্যাঙ্গেলটার অন্য রেমেডি আছে। এবার আমি বললাম যে ধরুন আমি লিখলাম, কিন্তু অন্য কেউ লিখে দিতে পারে, এটা তো চাপা থাকবে না। সুতরাং রেমেডি কিন্তু এটা নয়, রেমেডি অন্য নয়। রেমেডি হচ্ছে প্রশাসনকে প্রপার স্টেপ নিতে হবে। আজকে যদি 2-3টে ক্ষেত্রে যে বোতল ফেলে দিলাম, একটাকে ধরে যদি ওখানে 5,000 টাকা ফাইন করে, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে। কারণ কেউ এমন বোকা নেই যে ওখানে 5,000 টাকা ফাইন দেবে। প্রশাসন সতর্ক নয়। বিভিন্ন জায়গায় গিয়ে এই যে ধরুন আমি অনেক জায়গায় দেখেছি মানুষের মধ্যে মানে বিবেচনার মধ্যে অভাব। আমি অমরনাথে ট্রেকিং করার সময়ও দেখেছি, ছাঙ্গুতে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট ঘটে গেল, সেটাও তাই। মানুষজন কিরকম একটা দিশাহারা হয়ে যায়। এই যে কিছু কিছু জায়গায় বরফ জমে একটা ছাতার মতো প্যাটার্ন হয়ে যায়, মোস্টলি হলো নিচটা পুরো ফাঁকা, কোনো বোধই কাজ করছে না। সব জায়গাতে তারা এখন সেলফি, শিম্পাঞ্জির সঙ্গে সেলফি নিতে গিয়েছিল, থামড়ে দিয়েছে শিম্পাঞ্জি। হ্যাঁ, এটা সব জায়গাতে হওয়া উচিত এরকম। ট্রেনের সঙ্গে সেলফি, মারা গেল। তা এখন মানুষজন উদ্ভ্রান্ত হয়ে গেছে সেলফির ব্যাপারে। তারা ওই জায়গাতে গিয়ে তারা জানেও না এই যে একটা হলক হয়ে রয়েছে, এটা যে কোনো সময় পড়ে যেতে পারে। তাই তো হলো ওখানে ছাঙ্গুর ওখানে ওই বরফ জমা ওইখানে গেল, তারপর ওপর থেকে হঠাৎ করে একটা নেমে এলো, ভাসিনি। ওখানে তো যাওয়ার কথা নয়, লোকাল লোকেরা বারবার বলেছে আমরা না করেছিলাম। তা মানুষের এই যে সচেতনতার অভাব, এই জায়গাটাকে তো আমরা রেস্ট্রিক্ট করতে পারি না। কিভাবে পারা যাবে? প্রশাসনকে সতর্ক হতে হবে। আজকে ধরুন আমি বলছি প্রশাসনেরও দোষ, কিন্তু প্রশাসন এড়াতে পারে না। তাজপুরে যখন আমি যাচ্ছি, ইনফ্যাক্ট তাজপুরের লেখাটাও কিন্তু প্রথমবার আমার লেখাতে বেরোলো 2008-9 সালে, এটা অনেকেই জানে। তাজপুরের লেখাটাও কিন্তু মানে পরিচিতি পেল
ওই সময় তাজপুরে কেউ মানে জানেই না। এরপরে যখন তাজপুরে গেলাম তখন দেখছি ওখানে একটা স্বাভাবিক, এখন তো প্রচুর হোটেল, বিভিন্ন জায়গাতে পিকনিকের এতে যে থার্মোকলের কথা সমস্ত ঝাউবনটার মধ্যে বীজ ধরে মানে সব কাঁকড়া বিক্রি করছে। দেখতে খারাপ লাগছে ওরকম ভাবে সমস্ত থার্মো। আচ্ছা, একটা কথা হচ্ছে যে মানুষকে যদি আমি দোষ দিই, ইকুয়ালি দোষ তো প্রশাসনের, তারা সেই জায়গাটাতে আলাদা আলাদাভাবে ডাস্টবিনগুলো কেন রাখছেন? যদি রাখতেন এবং সেখানে যদি কেউ না ফেলতো তার ফাইন হবে। এই ফাইনটাই তো নেই আমাদের দেশে। আমাদের দেশে মানুষ কিন্তু, তুমি যদি মানুষকে না রোকা হয় তাহলে সে মেট্রো রেলের গায়ে পানের পিক ফেলবে। আইনের শাসনটা ঠিক যদি হয় তাহলে এই যে পরিবেশগত ব্যাপারে অনেকটাই কন্ট্রোলে নেওয়া যাবে। আর সেটা না করে ওই জায়গাটা নিয়ে লিখবেন না, এই জায়গাটা, এটা কোনো রেমেডি নয়। বরঞ্চ আমি বলছি না, তোমার কথা বলছি না, আমি বলছি যিনি লিখেছিলেন তিনি তো আমাকে সরাসরি অ্যাকিউজ করলেন যে আপনি কেন লিখছেন। এবার বিষয়টা হচ্ছে ওটা তো কোনো ওইভাবে কোনো জায়গাকে আপনি লুকিয়ে রাখতে পারেন না আজকালকার দিনে, সম্ভব নয়। বরঞ্চ উল্টোটাও ঠিক, যে এই যে জায়গাগুলো আমরা তো এখানে একটা গজদত্ত মিনারে বসে তাদেরকে দেখছি। আজকে ভাবুন তো সেই বিলো পভার্টি লাইনের লোকগুলোর কথা, যারা ওখানে অনেকে খেতে পাচ্ছে না, সেটাও তো এক্সিস্ট করছে। আজকে এই যে লেখালেখিগুলোর পরে যে মানুষজন যাচ্ছে, তাদের একটা জীবিকা তৈরি হচ্ছে, তাদের অন্নসংস্থান হচ্ছে, এটার কি কোনো দাম নেই? আমরা গজদন্ত মিনারে বসে ঠিক করবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, আমাদের মতো করে আমরা ব্যাখ্যা করবো, ইভালুয়েট করবো, মানে সবটাই তো আমাদের মতো করে করছি। আমরা ঠিক করবো পরিবেশ কোথায় যাবে, আমরা ঠিক করবো, কোনোটাই ঠিক নয়। আবার যিনি বলছেন, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তিনি পরিবেশকে কোনো একটা লজেন্স খাচ্ছেন, প্লাস্টিকটা নিয়ে বাইরে গাড়ি দিয়ে ফেলছেন, তিনিই করছেন। তিনি কিন্তু একটা প্লাস্টিকের, আমি চেষ্টা করি এটা করার, যখন আমি ব্যাগের মধ্যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও গিয়ে আমি ডাস্টবিনে ফেলছি। তাহলে এইভাবে পরিবেশ সচেতনতা আসবে না। এটা একটা কন্ট্রাডিকশন, যে আমার ক্ষেত্রে আমি কোনো নিয়ম মানছি না কিন্তু আমি অন্যের ক্ষেত্রে ব্যাপারটা খুব কসাস, এটা একটা কন্ট্রাডিকশন। যাই হোক, এরকমভাবেই আমাদের কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে এগোতে হবে, কারণ প্রশাসনের সতর্কতা দরকার। এটা ছাড়া কিন্তু পরিবেশকে আমরা বাঁচাতে পারবো না। আজকে যদি প্রশাসন সতর্ক হতেন, আমাদের শহরের কথা বলছি, আমি এটাও উল্লেখ করলাম যে আপনি যেখানে বসবাস করেন তার কথা কখনো ভেবে দেখেছেন যে সেই পরিবেশটা কোথায় গেছে? পৃথিবীর সবচাইতে দূষিত জায়গাগুলোর মধ্যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন সিটিগুলো পড়ছে, দিল্লি, বোম্বে, ক্যালকাটা, এগুলো পড়ছে। 30 বছরের পুরনো লরি ধোঁয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রশাসন কোথায় সতর্ক হচ্ছে? আলটিমেটলি সাধারণ লোক তো গোমুখ পিছিয়ে যাচ্ছে। হিমবাহ না ভিজিট করছে। সার্বিক যে গ্লোবাল, এটা আপনি আটকাতে পারবেন না। পলিউশনের যেটা প্লাস্টিকের বোতল টোতল যাওয়া না, হ্যাঁ, ওরা 100 জনের লিমিট করে দিয়েছে, তো পরে প্লাস্টিকের বোতল আর যায় না। হ্যাঁ, ওই এইগুলো তো নিতে হবে। আজকে বহু বছর 94 আমরা তো গেছি, 94 তখন কিন্তু ওখানে জল আমরা নিয়ে যেতে পারি, তখনও ওদের ওখানে প্লাস্টিকের বোতল জানি, ওখানে তো ওরা আটকে দিচ্ছে। এইটা দিয়ে সব জায়গায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে লরি এক জায়গায় করবো আর এখানে লরি গড়বড় করে ধোয়া বার করে, এখানে কি এখানে আটকানো কেন হচ্ছে না? প্রশাসনিক সতর্কতাটা দরকার, তা নয়তো কিন্তু শুধু জনগণের সচেতনতা থাকলে পরিবেশ বাঁচবে যে তা নয়। তবে অবশ্যই জনগণকে সচেতন হতে হবে। আমাদের যেটুকু ডিউটি আমরা পারি সেটা কেন আমরা করবো না? কেন আমরা অন্যের দিকে? আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমি গাড়িতে যাচ্ছি, আমার সঙ্গে আমার কোনো হয়তো পরিচিত মানুষ যাচ্ছেন, তাকে আমি বারণ করলাম যে রাস্তাতে কোনো জিনিস ফেলাটা ঠিক নয়। হ্যাঁ, এবার হয়তো কোল্ড ড্রিঙ্কসের বোতল, কন্টেনার বা কিছু একটা বারণ করলাম আমি, যেটা রেখে দেওয়া দরকার। কিন্তু ব্যাপারটা খানিকটা ওরকম, আর কি আছে, তাদের যুক্তি হচ্ছে অনেকেই তো করছে, ওই তো সামনের গাড়িটা করবে। এটা কোনো উদাহরণ হতে পারে না। এবং আমি দেখলাম তিনি ফেলে দিলেন, এই ঘটনাও আমি দেখেছি। তাহলে এখানে কিভাবে ব্যাখ্যা করা যাবে? তাকে তো বলা হচ্ছে যে ফেলাটা ঠিক নয়। সুতরাং এই জায়গাটায় যদি আমরা, আমাদের সচেতনতা দরকার, অ্যাট দ্য সেম টাইম প্রশাসনকেও এগিয়ে আসতে হবে কঠোরভাবে। কোথাও যদি এই ধরনের কোনো ল্যাবস দেখা যায় তাহলে কড়া হাতে এবং শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্টেপ দিতে হবে। তবেই পরিবেশ বাঁচবে, ট্যুরিজম বাঁচবে, সবাই বাঁচবে। তাছাড়া কিন্তু কোনো রেমেডি নেই। ওই জায়গা লিখবেন না, এটা কোনো রেমেডি নয়, এটা হাস্যকর একটা
হাস্যকর এবং অবান্তর উদ্ভব। সত্যি ঠিক আছে, তাহলে আর কি কিছু জানার আছে? তাহলে হয়তো আমরা অনুপম বাবুর পারমিশন নিয়ে বা অনুপম বাবুই এটা করতে পারেন। আপনাদের লজ্জা পেয়েছে, আপনি বলেছেন ওনারা শুনতে চেয়েছেন, ওনাদের যদি না, ব্যাপারটা ঠিক আছে না, এটা সারা রাত চলতে পারে, এক জায়গায় থামতে হবে। সমাপ্তি ঘোষণার ব্যাপারটা সমাপ্তি ঘোষণা যে আছে আপনি ঘোষণা করার জন্য হ্যাঁ, তাহলে আমরা আজকের মোটামুটি সবারই হয়ে গেছে মনে হচ্ছে। আরো কিছু জায়গা নিয়ে আপনি করুন, আমরা শুনি। হ্যাঁ, আমি তো গতবার অনুপম বাবু আমাকে বলেছিলেন, আমি তো কাশ্মীর নিয়ে বলেছিলাম। না, সেটা একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। কাশ্মীর নিয়ে উনি যদি বলতে এসে তার দুদিন আগে পাইলাম হয়ে যায়। আমরা খুব খারাপ অবস্থায় পড়েছিলাম। আমি অনুপম বাবুকে বললাম সবাই যে বেদম করবে। আদৌ কি দেখবো না। ওই সেদিন- বড়বান কি নাম ছিল? না না, ওই তো বড়বান ভ্যালি। বলছিলেন সেটা? আমাদের বক্তব্য যে কাশ্মীর নিয়ে যদি বলবেন সমস্ত তার আগে ঘটনাটা ঘটলো, মানে আমি পরিষ্কার করলাম যে দেখুন আদৌ কি কাশ্মীর নিয়ে পড়াটা উচিত হবে। বলছে না, আমরা যখন ডিসাইড করেছি ইউ গো। দেখুন কাশ্মীর থেমে নেই, আমি ওদের নিজেও গেছিলাম কাশ্মীর সব বাগানে। না ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা আমি লিখেওছিলাম, আপনাকে বলেছিলেন। ওইটা সমস্যা, কিন্তু ব্যাপারটা মানে আজকের দিনে খুব মানে আমি ধরুন কয়েকবার জিজ্ঞেস করলাম, মানে এরা বলতে বলতে এমনিতে সাধারণত কথা তো বলে না, তো এবারে আমি ঘোড়াটাকে জিজ্ঞেস করলাম এটা একটা জায়গায় যাচ্ছে না, যেতে দিল না, আমাদের ওপর দিকে যেতে দিল না, বললো ওরা ব্যাক করছে, বললো এখন আর হবে না। এবারে জিজ্ঞেস করলাম এইটা বলছে এটা রোগ হচ্ছে, পরে হবে, এখন হবে। এবার সুযোগটা পেয়েছে জাস্ট ওদের বলুন কী হয়েছে। লোকটার উত্তরটা প্রথমে একটু থমকে গেল, বলছে এটা এখন বলার কোনো মানে নাই, এটা অনেক কথা হয়েছে। তারপরে বলছে আমাদের কথা তো বলছেই না, আমাদের 4 জন মারা গেছিল, একজনের কথা বলা হয়েছে, বাকি 3 জনের কথা তো বলছেই না, বাকি 3 জনের কথা তো বলছেই না। বাকি একজনের কথা বলছে তাকে সংবিধান দেওয়া হচ্ছে, তাকে চাকরি দেওয়া হচ্ছে, সব বলছে, বাকি 3 জনের কী হবে? ফলে এত ফোর্স কোথায় ছিল, কী করে ফিল করে সবাই? ফলে এগুলো তো আমরা তো বলার কিছু নেই, তাহলে এটা কী করছিল আগে এত করা ছিল, তখন তো ছিল করা, তাহলে এটা কোথায় ছিল? এবং এটা সেম গল্প লাগবে না, আমি এমনি যারা বলা আমার এমনি চলবে, তো ভালো হতো। যেটা হচ্ছে সেটা ওই পুরো মতো একই কথা। যে ড্রাইভার বললো আমরা যদি ঘটনা ঘটে পুরো এরিয়াটা ব্লাড সে ভর্তি ছিল, আর পুরো গাছগুলো রক্তে ভর্তি হয়ে গেছিলো, আমি ফিরছিলাম, সবাইকে মেরেছে, সেদিন আমাকেও বেদারও মেরেছে, কিন্তু কথা হচ্ছে যে ইন্টেলিজেন্স ফেল করলো কী করে, সেদিন কী করে গাড়িটা ঢুকে গেল ওর মধ্যে, আমাদের এমনি লোককে যখন যেতে দেওয়া হয় না, আমরা কেউ যেতে পারি না, তখন ওই গাড়িটা ঢুকে গেল কী করে এক্সপ্রেশনটা হয়েছে, এটা ওদের বক্তব্য। মানে এটা নিয়ে লোকাল রিজার্ভেশনে তো কম নেই, মানে ব্যাপারটা কী হয়েছে। যাই হোক, আমরা এটা বিতর্কিত বিষয়, সেটার মধ্যে আমরা ঢুকবো না। অনুপম বাবু যেটা বললেন এটা একদম বিতর্কিত বিষয়, ক্লোজ করে বলে আমি কথাটা বলছি। এটা আমরা ঢুকবো না। আমরা যেটা ট্যুরিজম অ্যাসপেক্টে আসছি, যে এইসব ঘটনা ট্যুরিজমের উপর একটা ধাক্কা হিসেবে তৈরি হয় এবং তারপর ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লাগে। আবার আমরা চাইবো, দেখুন আমি কাশ্মীরে মোট 12 বার গিয়েছি, লাস্টবার গেলাম 12 বার। কাশ্মীরে কিন্তু এর আগেও যখন আমি শুরু করেছি টুকটাক এদিক সেদিক বিভিন্ন ছিল, কিন্তু তার জন্য আমার কখনো আমি নিজের অভিজ্ঞতা বলতে পারি কোনো অসুবিধা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে আমি বৈষম্যের ঘটনাকে করি, তা নয়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এরকম হলে টুরিস্টদের মনের ইচ্ছাটা ভেঙে যায়, সে কথা বলছি না। কিন্তু আমি বলছি এটা দিয়ে কেউ কেউ যদি বলেন যে আমি কাশ্মীরে যাবোই না, তাহলে তাকে বলতে হবে যে অতীতে বহুবার ঘটেছে, তারপরেও কিন্তু কাশ্মীরের মানুষ গেছে বা স্বাভাবিক স্তরে এসছে। লোলাবে যেমন আমরা লোলাবে গেলাম, লোলাবের থেকে একটু দূরে যে ভদ্রলোক ডক্টরের কাছে একজন মারা গেলেন, ওই জায়গাটা বলে আপনি ওটাই যান, ওইখানে ওরা বলে দেয় গাড়িটা নিয়ে ওই লোলাবের ওখান থেকে আমরা যখন বেরোচ্ছি ঘুরছি ওই জায়গাটা যাবো। তবে বিষয়টা হচ্ছে কি, বৈষম্যের ঘটনা মানে আমি আমার বিতর্কে ঢুকছি না, অত্যন্ত শোকাবহ ঘটনা, মানে এটা মানুষকে নাড়িয়ে দেয়। এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে, এরকম অমানসিক কোনো কাজ হলে, একটা পর্যটক তার বেড়াতে গেছে, তাদের সঙ্গে এরকম ঘটনা, এটা মানুষকে না তখন মেনে নেওয়া যায় না। কোনোভাবে উচিত নয়। এটা সত্যি মানে ভাবা যায়। টুরিস্টদের কোনোদিন আক্রমণ করেনি, এতদিন যে কোথাও করেছে। এই তো বলছি যে কাশ্মীরে পর্যটকের উপর হতো না, জেনারেলি বিভিন্ন রকম। আপনার মনে আছে 7-8 বছর আগে কুন্ডু স্পেশালের হ্যাঁ, বাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম 2-3 ঘটনা ঘটেছিল। সেটা আমরা যে সময় লোলাবে গেছিলাম সেই সময় তখন বেশ কিছু ভালো ছাত্র এবং প্রফেসর তাদের মারা হয়েছিল, এবং তখন প্রত্যেকটা লোক আমাদের দেখছে সন্দেহজনক এরা কারা। যেহেতু আমাদের সঙ্গে 80 বছর একজন বৃদ্ধ ছিল এবং একটা 9 বছরের বাচ্চা ছিল, তাই আমাদের কম্পোজিশনটা করা করেনি, কিন্তু প্রত্যেকে মানে অবাক হচ্ছে এরা কারা এসেছে।
মানে এরকমই পরিস্থিতি তখন ছিল। গুরেজেও তো আমরা কিন্তু গুরেজে তো একটু একটু এগোচ্ছি খালি ওই দেখাতে হবে গুরেজ কিন্তু কোনো লোকেরা অন্যরকম। এবং দেখুন এইটা ভয় জয় করে যারা যাচ্ছেন, এবারও গেছেন যারা, ওনারাও তো ঘুরে এলেন কাশ্মীরে, তারা যে কি বিউটি দেখছেন ঘুরে যেত, তারা যদি ভয়তে ধরুন ঘুরে যেলাম এগুলো, তাহলে তো অদেখা রয়ে গেল। শুধু কি কাশ্মীরকে কিছুই তারা দেখলেন না, শ্রীনগর পেহেলগাঁওকে কাশ্মীর কিচ্ছু নয়, তাহলে তো অদেখা রয়ে গেল এইগুলো। হ্যাঁ, আপনি কাশ্মীর ঢুকে পড়ছেন, পুরো সেশন হয়ে না, না, আচ্ছা কোন জায়গাটা নাম বলছিলেন যে আপনি আওয়াজের ইয়েটা দেখুন তো। আচ্ছা এবার তাহলে কি বিপাশা সমাপ্তি ঘোষণা করবে নাকি আমরা টানতে মিটিং আছে একটা আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার একটা ব্যাপার? পূর্ব নেপাল আচ্ছা জায়গাগুলো ছবি বলুন আমরা গেছি খুব সহজ আজকে সেশন তো এখানেই শেষ হলো। আমাদের পরের সেশন 2 তারিখে, 2nd মে আছে পরের সেশন। উৎপল নাথ স্যার থাকবেন আমাদের সাথে উত্তরাখণ্ড নিয়ে, তো সেখানে সবার সাথে দেখা হবে। সেকেন্ড মে আজকে বাবা বলছেন হ্যাঁ এবং